গুড মর্নিং এক্সপ্রেস নিউজের সকল দর্শক বন্ধুদের গুড মর্নিং এক্সপ্রেসে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি নম্রতা, আমার সাথে স্টুডিওতে রয়েছে আমার সহকর্মী তুহিনা। তুহিনা, গুড মর্নিং। গুড মর্নিং সকল দর্শক বন্ধুকে অনেক অনেক সুপ্রভাত, শুভ সকাল। এখন প্রথমেই যেটা আমরা চোখ রাখবো সেটা হচ্ছে এই মুহূর্তের বহু অপেক্ষিত একটা খবরের দিকে নজর রাখবো প্রথমে অনুষ্ঠানের একদম শুরুতেই। সেটা হচ্ছে সামনেই দুর্গাপুজো, আর মাত্র দু একটা দিন তারপরেই মহালয়া। আর এবছর একটু ব্যতিক্রম আছে, যেহেতু মলমাস চলছে ওর জন্য মহালয়ার 28 দিন পর দুর্গাপুজো। তো সেই জায়গায় দাঁড়িয়েও দুর্গাপুজো ঘিরে মানুষের মনে একটা উৎসাহ, একটা অপেক্ষা। সেই অপেক্ষা যে এবছর কিভাবে হবে দুর্গাপুজো, শুধু যে নিয়মাবলীতে ব্যতিক্রমী বছর এটা সেটা নয়, এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, একটা প্যান্ডেমিক সিচুয়েশন, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু পুজোটা একটা ব্যতিক্রমী জায়গাতেই আছে এবছর। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার দুর্গাপুজো কিভাবে হতে চলেছে সেই দিকে একটু নজর রাখবো। যেটা জানা যাচ্ছে কি 25 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে কি যে পুজো সংক্রান্ত একটা বৈঠক করবেন। করোনায় দ্বিতীয় ধাক্কার আশঙ্কায় বার্তা পুজো কমিটিদের। সে জায়গায় সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছে রাজ্য সরকার, তাই এবারের দুর্গাপুজোর সুরক্ষার ঘেরাটোপ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের প্রশাসনিক কর্তারা বৈঠক করেন। সেই বৈঠকে দুর্গাপুজো প্রস্তুতি নিয়েও পরামর্শ দিয়েছেন বোর্ডের সদস্যরা। 25 সেপ্টেম্বর দুর্গাপুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করার কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার। করোনা আবহে কি ধরনের বিধি মেনে পুজো করা হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সেই বৈঠকে। একদমই তাই নম্রতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যেটি বলেন যে সামনেই পুজো রয়েছে এবং সেটি একটি বড় চ্যালেঞ্জ বলতে পারো তুমি, এবং বোর্ডের সদস্যরা প্যান্ডেলে প্যান্ডেল যে খোলামেলা করার যে পরামর্শ দিয়েছেন, সেখানে পুজো কমিটি দিয়ে 25 তারিখ যে বৈঠকটি রয়েছে সেখানেই আলোচনা হবে যে প্যান্ডেল বদ্ধ থাকলে সেখানে বেশি লোক যাতায়াত করলে সমস্যা হতে পারে। তো সেই সুরক্ষা বিধি মেনেই কিন্তু প্যান্ডেল একটু খোলামেলা করার জন্য মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন। কলকাতার পুজো উদ্যোক্তাদের সংগঠন, যেটা আমরা কলকাতার দিকে যদি নজর রাখি, সেখানে তো প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর ভিড় হয়, সেই জায়গায় একটা যানজটের সৃষ্টি হয়, অজস্র লোকের একটা ভিড় হয়। তো সেই জায়গায় কলকাতা পুজো উদ্যোক্তাদের সংগঠনের ফোরাম ফর দুর্গা উৎসবের প্রাক্তন সভাপতি ও বর্তমান কার্য সমিতির সদস্য পার্থ ঘোষ বলেছেন যে তাদের সদস্য পুজো কমিটিগুলো খোলামেলা মণ্ডপ ও সুরক্ষা বিধি মেনেই কাজ করছে। তবে পুজো উদ্যোক্তাদের একাংশের ধারণা এবার শহরে সেই পরিচিত ভিড় না হতেও পারে। একদম এবার পুজো নিয়ে কিন্তু একটা এইরকম কথা বারবার উঠে আসছে কি সেই ভিড়টা হয়তো নজরে আসবে না, বা কোথাও গিয়ে যদি মানুষ নিজে থেকেও বাইরে বেরোয় সে জায়গায় তাদেরকে অনেক বিধি নিষেধ পার করে মা দুর্গার দর্শন পেতে হবে, এরকম একটা কিন্তু ব্যাপার থাকছে। এবং সবাই আমরা একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে রয়েছি, সেই জায়গায় এই আশঙ্কা করা হচ্ছে এবং পুজো উদ্যোক্তারাই আশঙ্কায় রয়েছেন যে সেখানে এবছর কিন্তু সেই চেনা ভিড় লক্ষ্য করা যাবে না মণ্ডপে মণ্ডপে। একদম অনেক মানুষ থাকবে কি যারা নিজে থেকে সচেতন হয়ে তারা চাইবে নাকি বাইরে বেরোই সেই জায়গায়। তারপর অনেকে বেরোবেন যারা, তাদেরকে হয়তো অনেক বিধিনিষেধ মানতে, হয়তো বলাটা ভুল, তাদেরকে মানতে হবে। মুখে মাস্ক, এবার পুজোর নতুন ট্রেন্ড মুখে মাস্ক পরা, এরকম একটা প্রতিবছর সেই নিয়ে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ধরো শপিং এর সাথে সাথে যে জামার সাথে ম্যাচিং করে মাস্ক কেনা, এই জিনিসটা কিন্তু অনলাইনে আমি দেখছিলাম সেদিনকে। আমি অনলাইনে খুব সময় পেলেই না মাঝে মাঝে একটু অনলাইন শপিং এ একটু ঝোঁক আছে। তো সেই জায়গায় আমি দেখছি কি ম্যাক্সিমাম জামার সাথে ম্যাচিং মাস্ক দিচ্ছে। একদম। তো সেই জায়গায় একটা মানে প্রতি বছর যেরকম একটা ট্রেন্ড আসতে থাকে, তো এই বছরে কিন্তু এটাই একটা ট্রেন্ড কি জামার সাথে ম্যাচিং মাস্ক পরা পুজোতে। একদম এরকম একটা ব্যাপার থাকছে। প্রশাসনিক কর্তাদের আশঙ্কা যদি আমরা দেখি, তো সেই জায়গায় প্রশাসনিক কর্তাদের আশঙ্কা শীতের আগেই সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসতে চলেছে, তা মাথায় রেখে তৈরি থাকতে হবে। মানে এরকম দেখা যাচ্ছে কি যে সংক্রমণটা এখন যে হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু শীতের আগে সেই সংক্রমণের আর একটা দ্বিতীয় ঝটকা আসতে চলেছে কিন্তু পুনরায়। তো সেই জায়গাটাকে মাথায় রাখতে হবে, সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। যতই আনন্দ করি, মজা করি, তার মধ্যে এই দিকগুলোকেও আমাদেরকে খেয়ালে রেখে কিন্তু সচেতনতার মধ্য দিয়ে
মিলিয়ে আনন্দ উৎসবটা হোক। মুখ্যমন্ত্রীর কথাই রোগ এত তাড়াতাড়ি চলে যায় না, এখন প্রথম পর্যায়ে চলছে, কাল তো দ্বিতীয় পর্যায়ে আসতেই পারে, এখন থেকে তৈরি থাকতে হবে, নতুন ঢেউ এলে তা যাতে সামলানো যায়। মুখ্যমন্ত্রী সেই জায়গায় আশাবাদী, তিনি বলছেন রোগটা এত সহজে চলে যান না, তো আজ এখন একটা ফার্স্ট ফেজ চলছে, তো সেই জায়গায় এক দ্বিতীয় ফেজ আসতেই পারে, তো সেই জায়গায় আমাদেরকে সচেতন থাকতে হবে, এরকম একটা বার্তা উনি দিয়েছেন। রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি, হাসপাতালের আসন বৃদ্ধি সহ সামগ্রিক পদক্ষেপগুলি নিয়ে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের সদস্যরা খুশি। আর্থিক সংক্রান্ত অনেক কাজ রাজ্যে হয়েছে, আরো ভালো কাজ করতে হবে, ডেঙ্গি ম্যালেরিয়ার মতো রোগ যাতে ছড়াতে না পারে সতর্ক থাকতে হবে। সে জায়গায় করোনার পাশাপাশি যেটা বর্ষাকালে ডেঙ্গু ম্যালেরিয়ারও একটা মানে সংক্রমণের একটা আশঙ্কা থেকে যায় প্রতি বছর, সেই জায়গায় সেই সংক্রমণগুলো থেকেও একটা বলছে কি সতর্ক থাকতে হবে, সেইগুলো থেকে যে বিধিনিষেধ, সেইগুলো যে সচেতনতা, সেইগুলোকে অবলম্বন করে চলতে হবে। এটা কিন্তু দেখো এবছর যেটা ডেঙ্গি থেকে যেটা আমরা দেখে এসেছি বিগত কয়েক বছরে, কিন্তু প্রচুর মানুষের হতাহতের খবর পাওয়া যেত, মারা যেতেন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে, তো সেই জায়গায় এই বছরে কিন্তু সেই খবরটা একটু কম, সেই সংখ্যাটা একটু কম, যথেষ্ট প্রশাসনিক ওয়েতে যথেষ্ট মানে তৎপরতার সাথে সেই স্টেপস গুলো নেওয়া হচ্ছে, এবং কিছু কিছু জায়গায় ডেঙ্গির প্রভাবও কিন্তু পড়ছে, সেটা কোথাও করোনার প্রভাবটা এত বেশি, সেই প্রভাবটা কোথাও ধামাচাপা পড়ে যাচ্ছে। একদম একদম সেরকমও কিন্তু দেখা গেছে, কিন্তু প্রশাসনিক যে তৎপরতা, প্রশাসনিক যে একটা স্টেপস নেওয়া হয়েছে ডেঙ্গির বিরুদ্ধে, তো সেই জায়গাটা সেটা কার্যকরী হয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট। কারণ আমরা দেখতে পাচ্ছি কি যে বিগত বছরগুলোর তুলনায় এই বছর কিন্তু মৃতের সংখ্যা বা আক্রান্তের সংখ্যা ডেঙ্গিতে যদি আমরা ধরি, তো সেই জায়গায় কিন্তু অনেকটাই কম, তুলনামূলক কম, একদমই। তারপরে যদি আসি আমরা সরকারের বিশ্লেষণ, রাজ্যের ৩,৯৪৫টি মৃত্যুর 86% অন্য রোগভোগ বা কোমোডিটি থেকে হয়েছে। জাতীয় স্তরে পজিটিভ হওয়ার হার 8.53%, এ রাজ্যে সেই হার 8.21%। সুস্থতার হার দেশে যে এখন 77, এ রাজ্যে তা 86.40%। দেশে মৃত্যু হার যেখানে 1.63%, সেখানে রাজ্যে মৃত্যুর হার 1.94%। অক্সিজেন সংযোগে থাকা শয্যা 12,000-এর বেশি রয়েছে রাজ্যে, এরকম নানা স্ট্যাটাস উঠে আসছে সংবাদ মাধ্যমের পত্রিকায়। করোনা সামলাতে একাধিক কমিটি ছাড়াও টেলিমেডিসিন, কল সেন্টার, হেল্পলাইন, অ্যাম্বুলেন্স পরিষেবা মিলিয়ে 15 লক্ষেরও বেশি মানুষকে সুবিধা দেওয়া গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এই রাজ্যের পরিস্থিতি ভৌগোলিকভাবেই বেশ স্পর্শকাতর এবং জনসংখ্যা ও জনঘন বসতি বেশি, মৃত্যুহার আরো কমতে হবে। কোমোডিটি ব্যাপারে প্রথমে যখন আমরা বলেছিলাম তখন অনেকে ব্যঙ্গ করেছিলেন, এখন গোটা দেশে এটাই মানা হচ্ছে। রাজ্য জানিয়েছে এখনো পর্যন্ত 26 জন মৃত কোভিড যোদ্ধার নিকট আত্মীয়কে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। 3200 জন সংক্রমিত ব্যক্তিকে 1 লক্ষ টাকার আর্থিক সুবিধাও দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তো আপাতত আমরা পুজোর আসছে, পুজো নিয়ে কি ঘোষণা হতে চলেছে সেই বিষয়ে নজর রাখার পাশাপাশি রাজ্যে এখন করোনা পরিস্থিতি কি, কোন জায়গায় দাঁড়িয়ে আছে, দেশে এখন সেটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তো ওভারঅল একটা সিনারিওর উপর নজর রাখলাম আমাদের অনুষ্ঠানের একদম শুরুতেই। এবার যদি আমরা আমাদের অনুষ্ঠানে আসি, আমরা যেহেতু আজকে আরম্ভ করেছিলাম যে পুজো নিয়ে, তো পুজোর গন্ধ কিন্তু চলে এসেছে একদম। আর দুদিন পর মহালয়ায় সকালবেলায় উঠে 4টের সময় রেডিওতে মহালয়া শোনার পেছনে যে একটা নস্টালজিয়া কাজ করে, সেটা এখন টিভিতে বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে মহালয়াটাকে উপস্থাপনা করা হয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ওই ভোরবেলায় উঠে বাড়ির সকলের সাথে বসে ওই রেডিওতে মহালয়া বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া পাঠ, সেটার যেন একটা আলাদা মাত্রা, সেই ভালো লাগাটা, সেই আবেগটা বাঙালির মন থেকে কিন্তু এখনো চলে যায়নি। যতই বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত করা হোক না কেন মহালয়ার বিভিন্ন রেডিওতে শোনার মধ্যে একটা আলাদা ভালো লাগা। আর পুজো আসছে, এই ব্যাপারটা তুমি যেটা বললে, পুজো আসছে এই বিষয়টার মধ্যে কিন্তু আলাদা একটা ব্যাপার রয়েছে, এবং সেটা কিন্তু প্রকৃতিও জানান দিচ্ছে যে বাতাসে শিউলির গন্ধ, কাশফুল, প্রকৃতিও জানান দিচ্ছে যে পুজো আসছে। একদম পুজো আসছে।
কাশফুল, যেটাকে মানে পুজোর সময় দেখা যায়, কাশফুল রাস্তা দিয়ে এখন পেরোতে গেলে দেখা যায় কি রাস্তার দুই ধারে কাশফুল, কাশবন আছে, সেখানে কাশফুল ফুটেছে। তারপর শিউলি ফুল, দুর্গাপুজোর সময় এই একটা জিনিস যে শিউলি ফুলের গন্ধ, এই জিনিসটাতে একটা যে একটা অ্যাটমসফিয়ার, একটা পরিবেশটা যে একটা গন্ধে যে ম করে, সেই জিনিসটা একটা অসাধারণ লাগে। এই এক পুজো আসছে এই ব্যাপারটা কিন্তু একটা আলাদা মাত্রা যোগায় মানুষের মনে, একটা আলাদা। আর এই যে পুজো আসছে এই ব্যাপারটার মধ্যে যে ভালো লাগাটা রয়েছে, এবং পুজো আসলো তারপর চলে গেল, সেই মন খারাপই একটা ভাব। এই আসছে কোন একটা বিষয়, সেটা পুজো ছাড়াও যদি অন্য যে কোনো একটা খুশির বিষয় এবং কোন একটা অনুষ্ঠান বা যা কিছুই হোক না কেন, এই আসছে বিষয়টা, এটার মধ্যে কোথাও যেন একটা আলাদা ভালো লাগা এবং একটা এক্সাইটমেন্ট কাজ করে। এবং চলে এলো তো সেটা প্ল্যানিং যে পুজো সপ্তমীতে কি করব। এখন তো মানে আগে দেখা যেত কি যে পুজোটা ছিল ষষ্ঠীর বোধন হলো থেকে দশমী, এখন কিন্তু সেটা এগিয়ে চলে এসছে পঞ্চমী থেকে বা চতুর্থী থেকে। বিভিন্ন জায়গায় গত বছর অবধি দেখা গেছে কি মহালয়ার দু এক পর থেকেই কিন্তু কলকাতায় বিশেষ করে লোক বেরিয়ে পড়েছেন, মানুষজন বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। তো সেই জায়গায় এখন কিন্তু পুজোটা শুধু ওই 4টে দিন বা ওই 5টা দিনের মধ্যে সীমাবদ্ধ নেই, কি ষষ্ঠীর বোধন থেকে দশমীর বিসর্জন, সেইটুকুর মধ্যে কিন্তু আর সীমাবদ্ধ নেই। মানুষের উৎসাহ, মানুষের আগ্রহ, মানুষের ভালোবাসা পুজো নিয়ে, মানুষ এই যে একটা বিশেষ করে বাঙালির যে মানে ঘুরতে ভালোবাসে, এনজয় করতে ভালোবাসে, তার সেই ছটাটা পুজো ঘিরে কি যে মহালয়ার দু একদিন পর থেকেই রাস্তায় ভিড় জমে যেত। শহর কলকাতায় বিশেষ করে যেটা দেখা যেত কি যে মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে গেছেন প্যান্ডেলে, বা আমাদের এই সাইডেও মফস্বল সাইডেও যদি দেখা যেত, সে জায়গায় চতুর্থী কি পঞ্চমী ওর বেশি কিন্তু মানুষ দেরি করতো না, তখনই কিন্তু তারা বেরিয়ে পড়তো ঠাকুর দেখতে। ঠাকুর দেখার একটা মজা, কারণ সবাই চায় তো কোথাও গিয়ে সপ্তমী থেকে ওই সময়টা ভিড় হবে, কেউ এরকম ভাবনা চিন্তা থেকে আগে বেরোতো, বা কেউ ভাবতো কি যে না ওই সময়টা আমরা পাড়ার পুজোতে নিজেদেরকে রাখবো, নিজেদেরকে ব্যস্ত রাখবো, পাড়াতে আগে বাকি ঠাকুরগুলোকে দেখে নিই। এরকম নানা জনের নানা মত থেকে তারা কিন্তু বহু আগে থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে যেত। যদিও এবছর সেটা সম্ভব নয়, কারণ এবছর মহালয়া চলে এসেছে ঠিকই, কিন্তু পুজো নিয়ে এখনো সেরকম কোনো ঘোষণা কিন্তু হয়নি, কিভাবে কি নিয়ম মেনে পুজোটা হতে চলেছে সেরকম কিন্তু কোনো ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি। সে জায়গায় অনেকটাই পিছিয়ে আছে, কিন্তু যতটাই ভেতর হয়তো তৎপরতা, ভেতর হয়তো তারা নিজেদেরকে তৈরি করছে পুজো কমিটিগুলি, কিন্তু কোথাও গিয়ে সামনে এসে অ্যাক্টিভলি তারা কিন্তু কাজ করতে পারছে না। বা মহালয়া থেকে বেশ কিছুদিন পর পুজো হয়, সেই জায়গায় মহালয়ার পর থেকে ঠাকুর দেখতে বেরোবো, এই জিনিসটাও কিন্তু এবছর চোখে পড়বে না। এবছর শুধু দেখাবে না, এবছর নতুন ভাবে আমরা মাকে পেতে চলেছি, একদমই নতুন নিয়মের মধ্যে নতুন ভাবে আমরা মাকে পেতে চলেছি। মানে অনেক নিয়ম থাকবে, অনেক বিধি নিষেধ থাকবে, কিন্তু এইটুকু আমরা জানি বিধি নিষেধ নিয়ম সবকিছু মেনেই কিন্তু বাঙালি রাস্তায় বেরোবেন ঠাকুর দেখতে, কারণ পুজোগুলো তো একটা আলাদা। আর ইতিমধ্যে কিন্তু দেখো শপিং, অনেকে কিন্তু শপিং স্টার্ট করে দিয়েছে। পুজো আর শপিং এই জিনিসটা একটা আলাদা ক্রেজ, মানে সারা বছর আমরা দেখতে থাকি কি পুজোর সময় আমরা কি পরবো, কি ট্রেন্ড আসতে চলেছে মার্কেটে। পুজোর 2 মাস আগে থেকে আমরা সব শুধু অনলাইন দেখি, এদিক দেখি ওদিক দেখি। একদমই তাই, তুমি প্রথমে যেটা বললে যে তুমি একটু অনলাইনে শপিং করতে ভালোবাসো, তো করোনা এসে কোথাও যেন আমাদের অনলাইন শপিংটা আরেকটু বাড়িয়ে দিয়েছে। তো আমরা এখন বাইরে বেরোচ্ছি না, এবং যতটাও বেরোচ্ছি মানে যতটা না বেরোতে হয় সেই চেষ্টা করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনলাইন শপিং এর দিকে করোনা আসার ফলে মানুষ একটু বেশিই ঝুঁকেছে। কি বলো নম্রতা? একদম, তুমি দেখো ম্যাক্সিমাম লোককে কিন্তু আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি, মানুষকে কি তারা অনলাইনের দিকে ঝুঁকেছে। বুঝলে যখন করোনার একদম মানে প্রথম দিকটাতে ছিল, সেই জায়গায় আমরা কিন্তু দেখেছিলাম কিছু অনলাইন ডেলিভারিও বন্ধ করে রাখা হয়েছিল সংক্রমণ এড়াতে, নিজেদের সে জায়গায় একটু সুরক্ষার মধ্যে। তারপর আস্তে আস্তে সেই জিনিসটা চালু হলো, আস্তে আস্তে সবকিছুই আমরা নর্মাল জীবনে ফিরে এলাম। তো সেই জায়গায় সেই সব নিয়ে কোনো আমাদের মানে আস্তে আস্তে আমরা নর্মাল লাইফে ফিরে এসেছি। পুজোটাও আমরা জানি কি যে যথারীতি হবে, হয়তো সেটা অন্য বছরের তুলনায় বাজেট কম হবে পুজো কমিটিগুলি, বা অনেক নিয়ম নিষেধ থাকবে, সেইগুলোকে মেনে তাদেরকে চলতে হবে। যেটা আমাদের উঠে আসছে কনসেপ্ট কি যে খোলা মেলা প্যান্ডেল করতে হবে, যেটা বলা হচ্ছে কিছু সংক্রমণ এড়াতে বা এক জায়গায় বদ্ধভাবে যাতে না থাকা যায়, তো সেই জায়গায় খোলা প্যান্ডেল করতে হবে। তো সেই জায়গায় আমরা যেটা দেখে আসি পুজোর সাথে পুজোর থিম,
তো পুজোর থিম এবছর তাহলে কি হবে? কারণ ম্যাক্সিমাম জায়গায় কিন্তু থিমের ওপরে বেস করে পুজো হয়। একদমই তাই, এখন একদম। বেশিরভাগ পুজোই এখন থিম পুজো কিন্তু কেন্দ্রিক পুরোপুরি হয়ে গেছে। থিম বেস হয়ে গেছে, তো সেই জায়গায় এই খোলা প্যান্ডেল করতে হবে এইরকম ঘোষণার পর কি কি থিম আসতে চলেছে, কি কি নতুন চমক অপেক্ষা করছে, সেইগুলোর দিকেও তাকিয়ে আছি আমরা। আগামী দিনে কিভাবে আমরা পুজো মা দুর্গাকে পেতে চলেছি, আমরা কিভাবে এবছর ঠাকুর দেখতে চলেছি, আমরা নিজেরাই কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আছি যে কি হতে চলেছে। একটা এরকম বড় প্রশ্ন কিন্তু আমাদের সকলের মনে রয়ে গেছে। কি বলো তুহিনা? একদমই তাই। আচ্ছা, তুই না আমরা আলোচনায় আসবো, কিন্তু আমাদের অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদের সাথে একজন অতিথি শিল্পী আছেন বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আমাদের সাথে আছেন বাচিক শিল্পী। বাংলাদেশ থেকে যুক্ত আছেন বাংলাদেশের আবৃত্তি সমন্বয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোহাম্মদ মনির হোসেন। গুড মর্নিং স্যার, আপনাকে অনুষ্ঠানে অনেক স্বাগত। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও চেষ্টা করব ওনার সাথে যোগাযোগ করার। উনি হচ্ছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোহাম্মদ মনির হোসেন। আমরা চাইবো ওনার সাথে আবারও যোগাযোগ করার, ওনার কাছ থেকে আবৃত্তি শোনার একটা ইচ্ছা থাকছে আমাদের। গুড মর্নিং স্যার, শুনতে পাচ্ছেন? সুপ্রভাত, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? আহ, বিশ্বব্যাপী মহামারীর সময়ে যতটুকু ভালো থাকা দরকার সেই ভালো থাকাটার লড়াইটাই করছি আর কি। ভালো আস্তে আছি। আস্তে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে বাংলাদেশে, যেটা আমরা জানতে পারছি। আগামী দিনে আরো সেটা ভালোর দিকেই এগোচ্ছে। আমরা আশা রাখবো কি যে সব জায়গায় সব দেশে পরিস্থিতি স্থিতিশীল হোক ও ভালোর দিকেই আমরা এগোই। স্যার, প্রথমেই আপনার সাথে আমরা একটু আলোচনা করব, কথায় যাবা আলাপচারিতায়। আপনি কতদিন যুক্ত আছেন আবৃত্তির সাথে? আমি শিল্প সংস্কৃতির সাথে সেই ছোটবেলা থেকে যুক্ত। আবৃত্তি ছোটবেলা থেকেই পছন্দ করতাম। আর সাংগঠনিক আবৃত্তি চর্চার সাথে প্রায় 15 বছর যুক্ত, আর 20 বছর ধরে ব্যক্তিগতভাবে আবৃত্তিটা করি। আচ্ছা, আমরা আরো কথায় যাব আপনার সাথে, কিন্তু প্রথমে একটা আবৃত্তি শুনতে চাইবো আপনার থেকে। নম্রতা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই বিশ্বব্যাপী মহামারী থেকে উত্তরণের আমাদের যে প্রয়াস, সেই প্রার্থনাকে সামনে রেখে আমাদের যে প্রাণীর ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমার প্রথম পরিবেশনা। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ফেরিয়া, বক্ষে বেঁধেছে বিদ্যুৎ বান, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া। বাজেরে বাজেরে বাজেরে, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজিরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুঁসেছে নাগিনী, রুদ্র বীরা এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফুটে ফুল বনের আড়ালে। বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আধার মহিষে দোখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড় ঝড় করি রক্ত আলো, গগনে গগনে ছড়িছে। কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে দৌড়িছে। অতিথি তারা আমাদের ঘরে, করেছে নৃত্য প্রাঙ্গণ পড়ে। খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে। যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না আর কেহরে, হৃদয় পিণ্ড ছিন্ন ভাণ্ড ভরিয়া দেহরে। ওরে দিন প্রাণ কি মুখের লাগি, রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ
যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। রুদ্র তবু সঙ্গীতে আমি কেমনে গাহিব কহি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি পড়ে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিবী শঙ্কর কি অট্টহাস এসেছে। যে জাগেছে তাহার চিত্ত আজিকে ভীম আনন্দে ফেসেছে। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে। ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে। মিলনে যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুকে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়ে। অনুষ্ঠান শুরু হলো, সত্যি মন ভরে গেল, খুব সুন্দর খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, হ্যাঁ, অনেক অনেক উনি ধন্যবাদ আছেন, আপনাকে। একদমই আমরা ভাবলাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, না হয়তো একটু টেকনিক্যাল প্রবলেমস হচ্ছে সেই জায়গায়। আপনি কতদিন এই যুক্ত আছেন আবৃত্তির সাথে, বা এই সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি আপনি কি করেন? আর আমি একটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়াই আর সাংবাদিকতা করি। আচ্ছা, আচ্ছা, সাংবাদিকতার সাথেও যুক্ত রয়েছেন। আপনি একজন আবৃত্তি শিল্পী, তো সেই জায়গায় আপনার নিজের লেখা কোনো কবিতা কি আপনি আমাদেরকে পাঠ করে শোনাবেন? জি, আবার একদম। আমি একজন আবৃত্তি শিল্পী আর কবিতাকে ভালোবেসে আবৃত্তির সাথে যুক্ত হয়েছি। আর আপনি জানেন যে আমরা যারা কবিতা পড়ি আমাদের একটি মর্ম বাণী বা বীজ মন্ত্র আছে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এটিকে সামনে রেখে আবৃত্তি জগতে আছে। সেই জায়গায় আপনার লেখা যদি একটা কবিতা আমরা শুনতে পেতাম অনুষ্ঠানে। আমি ছোটবেলা থেকে টুকটাক পদ্য লিখি। আপনি জানলেন যে আমাদের সারা পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা। এর বিরুদ্ধে আমার একটি পদ্য আছে। যেমন আমরা জল পানি নিয়ে ঝগড়া করি, খেজুর গাছ তুলসী গাছ নিয়ে আমাদের মারামারি হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমার পদ্ধতি হচ্ছে, জল বলিতে ঘেন্না লাগে মনে, ধর্মে নাকি পানি, ঈদের দিনও হয় না নামাজ পড়া, ভীষণ মানি। শহর জুড়ে আমি বুদ্ধিজীবী, বাংলাদেশি বাদে পাকিস্তানে ছিলেন ভালো বলে মন যে কেমন কাঁদে। খেজুর গাছের গোড়ায় ঢালি পানি, তুলসী গাছটা কেটে বাংলা ভাষায় নতুন শব্দ আনি, উর্দু ফার্সি ছেটে। বাহ, খুব বাহ। সুন্দর একটা অসাধারণ একটা সুন্দর কবিতা একটা শুনলাম। গদ্যের মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু বোঝাতে চেয়েছেন উনি, একদম। খুব ভালো লাগলো। আচ্ছা, আপনার লেখা আমরা কবিতা তো শুনলাম, তা আপনি এই পর্যন্ত কটি কবিতা লিখেছেন, বা আগামী দিনে আপনার এই কবিতা নিয়ে কি কি প্ল্যানিংস আছে? আমি কবিতা লেখাটা আমার মূল বিষয় না, বরং কবিদের লেখাকে মঞ্চে উপস্থাপন করাটাই আমার মূল বিষয়। কারণ আমি হয়তো অত শক্তিশালী কবিতা লিখতে পারি না, যেটি শক্তিশালী কবিরা লিখেন তার বাণীগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমার যে নিরন্তর প্রয়াস আছে। আমার একটি আবৃত্তি স্কুল আছে, আমরা এই আবৃত্তি স্কুলের মাধ্যমে আমাদের যে 52-এর ভাষা আন্দোলন এবং 61-র 19শে মে শিলচর, এই দুটি সংগ্রামের ভেতর দিয়ে যে বাংলা ভাষার সংগ্রাম আমরা বা বিপ্লবকে আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, সেই বিপ্লব এবং সংগ্রামের ভেতর দিয়ে যে ভাষাটি এগিয়েছে, সেই ভাষার প্রমিত উচ্চারণ এবং মর্যাদা রক্ষার জন্য আমি আমাদের নতুন প্রজন্মকে প্রমিত উচ্চারণ, আবৃত্তি এবং বাচনিক উৎকর্ষতার আন্দোলনটাই বেশি করে যাচ্ছি।
আচ্ছা, আপনার থেকে একটা জিনিস জানতে চাইবো কি, আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় থাকেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জেলার কৃতি সন্তান এশিয়া মহাদেশের সুর সম্রাট নামে খ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁ সম্পর্কে যদি দর্শকদের কিছু একটু বলতেন। আমি তো এই তিতাস জনপদের মানুষ হিসেবে অহংকার বোধ করি যে আমার এই জেলাতেই জন্মগ্রহণ করেছিলেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব, বাবা খাঁ সাহেব নামে যিনি পরিচিত। একদম। এবং আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর গ্রামে তার জন্ম, এবং ছোটবেলা থেকে তিনি সঙ্গীত পিপাসু, সঙ্গীত সাধনায় যুক্ত হয়েছিলেন। 10 বছর বয়সে তিনি বাড়ি থেকে সঙ্গীতের জন্য বেরিয়ে যান এবং যাত্রা দলের সাথে দীর্ঘদিন বাংলাদেশের যে লোকজ সংস্কৃতি, জারি, সারি, ভাটিয়ালি, তারপর আপনার যে কীর্তন, তারপর যে পালা, পাঁচালী, এইসবের সাথে তিনি পরিচিত হয়েছিলেন। এরপর তিনি বাড়ি থেকে বেরিয়ে ত্রিপুরা চলে যান। সেখানকার রাজদরবারে তানসেন ঘরানার যে একজন ওস্তাদ মীর কাশেম আলী খাঁ, তার কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন। তারপর তিনি কলকাতায় চলে গিয়ে গোপাল কৃষ্ণ ভট্টাচার্য মানে নলু গোপাল নামে একজন উস্তাদের কাছে দীর্ঘ 7 বছর দীক্ষা নিয়েছিলেন। তারপর তিনি যে আমাদের বাংলাদেশের ময়মনসিংহের মুক্তাগাছার যে রাজদরবারে বা রাজার দরবারি যে উস্তাদ ছিলেন আহমেদ আলী খাঁ সাহেব, তার কাছে সরুদের তালিম নিয়েছিলেন। তিনি তারপর যে উত্তরপ্রদেশে আপনার যে রামপুরের নবাবের দরবারে বিখ্যাত উস্তাদ তানসেন ঘরানার যে বিখ্যাত ঘরানার ওস্তাদ ওয়াজেদ আলী খাঁ সাহেবের কাছেও তালিম নিয়েছিলেন। জীবনের শেষ পর্যন্ত তিনি তালিমেই ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে জীবনের শেষ পাদকে এসেও তিনি শিখছেন। মানে তার কাছ থেকে যে বড় যে বিষয়টি, যে তাকে, তার নামকে উচ্চারণ করে আমরা গর্ব করতে পারি যে তার জন্মস্থানের মানুষ আমরা। তিনি আমাদের অহংকার দীপ্ত নাম। এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে আমি যেখানে বাস করি, তার নামে একটি সঙ্গীত প্রতিষ্ঠান আছে, জাদুঘর আছে। তার স্মৃতি আমরা ধারণ করে অহংকারের সাথে বেঁচে আছি। একদমই তাই, অনেক আমাদেরও শুনে খুব ভালো লাগলো। আর একটা বিষয় যেটা আপনার থেকে জানতে চাইবো যে এতদিন আপনি এই সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত, আবৃত্তি করেন, আবৃত্তির স্কুল রয়েছে আপনার, তো সেখানে ছাত্রছাত্রীরাও রয়েছে। তো এখন যেটা হয় যে বাচ্চারা এবং এই সাহিত্য চর্চা থেকে কোথাও আমরা একটু দূরে সরে এসেছি, তো সেই দিক থেকে আপনার একটি স্কুলও রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, এবং আমাদের দর্শক বন্ধুদের জন্য এই সাহিত্য নিয়ে আপনার কিছুটা বার্তা যদি থাকে খুব ভালো হতো। বার্তাটি হচ্ছে আমরা যে খুব আধুনিক মানে উত্তর আধুনিক যুগে বাস করছি, সেখানে দাঁড়িয়ে আমাদের নতুন প্রজন্ম একদম ছোট্টবেলা থেকে তার হাতে মোবাইল চলে আসছে, ল্যাপটপ চলে আসছে, তারা যন্ত্র দানবের সাথে বেশি করে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি সংস্কৃতির বিকাশ না ঘটাই, আমরা যদি সাহিত্যের সাথে, ঐতিহ্যের সাথে আমাদের নতুন প্রজন্মকে যুক্ত না করি, তাহলে আমাদের যে আবহমান বাঙালি সংস্কৃতি, আবহমান মানবিক বোধ, আবহমান অসাম্প্রদায়িক ভাবনা, এসব থেকে আমাদের শিশুরা পিছিয়ে পড়বে এবং আমরা যে মানবিক বিশ্বের স্বপ্ন দেখি, এই মানবিক বিশ্ব আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। আমরা যে মানুষের সাম্রাজ্য। খুব সুন্দর বললেন আপনি, খুব সুন্দর বাস্তব দিকটা তুলে ধরলেন। আমরা আরেকটা কবিতা শুনতে চাইবো আপনার থেকে, আপনাকে ছাড়ার আগে আরেকটা কবিতা আপনার থেকে শুনতে চাইবো। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রপিতা, যিনি বাংলা ভাষা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবর্ষ চলছে, সেখানে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে একজন বাঙালি হিসেবে অহংকার করবার মতো একটি কবিতা, সৈয়দ শামসুল হকের কবিতা আমার পরিচয়, সেটি আমি আবৃত্তি করছি আপনাদের জন্য। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চরণ চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সুনাম মসজিদ থেকে, এসেছি বাঙালি
আউল বাউল মাটির দেউল থেকে। আমি যে এসেছি সার্বভৌম বড় ভুঁইয়ার থেকে, আমি যে এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি যে এসেছি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, আমি যে এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, এসেছি বাঙালি জয়নুল আর পবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্র ভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবো। পরিচয় পরিচয়েই আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে, কখনোই ভয় করি না তো আমি উদ্যত কোনো খড়গে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একে হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় করেছি ফাঁস, দোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। খুব সুন্দর, অসম্ভব সুন্দর একটা কবিতা আমরা শুনলাম আপনার কাছ থেকে। শুধু এটা নয়, আগেও যে দুটো কবিতা আপনি পাঠ করে শোনালেন আমাদেরকে, খুব সুন্দর সুন্দর কবিতা আপনি শোনালেন আমাদের অনুষ্ঠানে, আমাদের দর্শক বন্ধুদের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। খুব সুন্দর আমরা কবিতা শুনলাম। একদমই তাই। আমরা একদম বেশ সকালটা একদম আমাদের খুব শুরু হলো একটি বিশ্বকবি রবি ঠাকুরের কবিতা দিয়ে শুরু হলো, এবং সঙ্গে ওনার নিজের লেখা একটি পদ্য কবিতা উনি শোনালেন, এবং তারপরে ওই এখন যে মুজিবুর রহমানের একটি কবিতা সেটি শোনালেন, তাকে নিয়ে লেখা, অবশ্য তার লেখা নয়, সরি, তাকে নিয়ে লেখা। তো এই তিনটে কবিতাই আমরা কিন্তু খুব শুনলাম, এবং সেটা সকালটা আরো কোথাও যেন একটু ভালো লাগাটা বেড়ে গেল। নম্রতা, আমরা যেটা দিয়ে আলোচনা করছিলাম পুজো, সেই জায়গায় যে এনার কথাটা উঠে এলো কি মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িকতা, পুজোতে কিন্তু সেই জায়গাটা আমরা কিন্তু সকলেই ভুলে যাই। দুর্গা উৎসব যে শুধু বাঙালিদের উৎসব বলি আমরা, কি যে বাঙালিদের উৎসব দুর্গা উৎসব, সেটা তো ঠিকই, কিন্তু তার সাথে সাথে প্রতিটা জাতি ধর্ম নির্বিশেষে মানুষের যে সমন্বয় ঘটে দুর্গা পুজো ঘিরে, সবার মনে যে একটা উদ্দীপনা থাকে। একদমই ওনার কবিতার মধ্যে দিয়েও যেটা ফুটিয়ে তুললেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একদমই তাই। আরেকটা বিষয় যেটা নম্রতা, আমরা আজকের দিনে কিন্তু কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী, সেটা আমাদের মানে আজকের অনুষ্ঠানে ওনার জন্মবার্ষিকীতে ওনাকে অবশ্যই আমাদের অনেক বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আজকে জন্মবার্ষিকী, একজন কথা সাহিত্যিক ছিলেন উনি। একদম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বললে তার লেখা উপন্যাস, সেইটা থেকে কিন্তু আমরা মানে না বললে থাকা যায় না, এরকম একটা ব্যাপার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, তিনি যে সামাজিক উপন্যাস লিখেছেন, ছোট গল্প, নাটক, উপন্যাস, ওইগুলোর সাথে সাথে যে সামাজিক উপন্যাসের মধ্য দিয়ে যে সামাজিক ইস্যুসগুলো উনি তুলে ধরেছেন, সেইগুলো যদি আমরা তার দেবদাস তাতে যাই, বা যদি তার নিষ্কৃতি, একটা পুরো একটা ঘরোয়া একটা উপন্যাস, যদি নিষ্কৃতি উপন্যাসের দিকে আমরা একটু চোখ রাখি, তাহলে দেখা যাবে কি পুরো একটা ঘরোয়া ইতিহাস, একটা মানে পরিবারের গল্প, একটা পরিবারে ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, সেই নিয়ে একটা উপন্যাস, মানে অসাধারণ। মানে এখনো দাঁড়িয়ে তার লেখা উপন্যাসগুলো যেন বাস্তবের সাথে এতটাই মিল, মানে এরকম বহু আছে, শ্রীকান্ত আছে সেরকম, ওনার লেখা পরিণীতা,
সেরকম বহু এরকম কাহিনী, বহু এরকম উপন্যাস উনি আমাদেরকে উপহার দিয়েছেন। ওনার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, যেটা আমরা জানালাম আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবার আমরা যেটাই ছিলাম সেই দিকে যদি একটু আরেকটু ফিরে আসি, কারণ আমাদের অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছে, আমরা বেশিক্ষণ আর সময় হাতে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে আলোচনা থেকে শুরু করেছিলাম কি কি হতে চলেছে এবছরের পুজো, পুরো একটা আনএক্সপেক্টেড ওয়েতে, আনএক্সপেক্টেড ভাবে আমাদের কাছে দুর্গা পুজো এবছর আসছে। তো সেই জায়গায় আমাদের পুজো রিলেটেড শপিংও কিন্তু অন্য বছরের থেকে আলাদা। আমরা যদি এখন শপিং মলে যাচ্ছি তো সেখানেও কত কিছু নিয়ম মেনে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। নম্রতা distance শপিং maintain করতে খুব করছে। ভালোবাসে, তাই না? আমি তো শপিং করতে খুব খুব ভালোবাসি। শপিং করতে ফাঁকা সময় পেলে, বলছি তো ঘরে ফাঁকা সময় পেলে খবরের পাশাপাশি, খবর নিয়ে আলোচনা করার পাশাপাশি, ঘরের ফ্যামিলিকে টাইম কাট দেওয়ার পাশাপাশি কিন্তু শপিং সাইটগুলো দেখতে ভুলি না। একদম, আমি সেটাই ভাবছি যে নম্রতা কিন্তু সেই পুজো বারবার ঘুরি ফিরে আমার কিন্তু কাছে শপিং এর পুজো জায়গায় মানে আসছে। চুটিয়ে shopping নম্রতা করা। শপিং করতে খুব ভালোবাসে। আমার কাছে পুজো মানে চুটিয়ে যে শপিং নম্রতার করা। কি পুজোর শপিং শুরু হয়ে গেছে? হ্যাঁ, পুজোর শপিং আমি মানে সময় পেলেই যখনই বেরোতে সুযোগ পাচ্ছি আমি বেরিয়ে একটা কিছু কিনে নিচ্ছি। সেটা যাই হোক না কেন, একটা কিছু কিনে, একটা কাইচোরা কানের হলেও কিন্তু কিনে এনে রাখছি। এবং পুজোর জন্য সেটা তোলা থাকছে। না না না, সেরকম কিন্তু কিছু নেই। পুজোর জন্য কিনে আনছি কিন্তু সেটা পুজো অবধি করা, আগেই পড়া হয়ে যাচ্ছে। তার আগেই কিন্তু সেটা ইউজ করা হয়েছে, কিন্তু নিয়ে আসা হচ্ছে এই ভেবে কি যে না পুজোতে পরবো, পুজোর জন্য এটা কিনতে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু পুজো অবধি যাচ্ছে না, তার আগে আমি ইউজ করে নিচ্ছি। আবার পুজোর জন্য আর এক রাউন্ডে যেতে হবে আমাকে, এরকম মানে একটা পুজো ব্যাপার। পুজো আসতে এখনো অনেকটাই দেরি রয়েছে। ততদিনে নম্রতা মানে কতগুলো জিনিস কেনা হবে আপনারা ভাবতে পারছেন। অনেকগুলো জিনিস কিন্তু সুযোগ নম্রতা পেলে, কেনা হয়ে সময় যাবে। পেলে, একটা ফ্যাক্টর কিন্তু এখন মানুষের কাছে বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, সময় নেই। এইটা একটা মানে সেই রকমই কিন্তু একটা গতিতে আমরাও বাধা পড়ে আছি কি যে সময় নেই, থাকলেও মানে ঘরে গিয়ে শুয়ে টুয়ে উঠে তারপর বলতে হবে কি যে সময় নেই, এইরকম একটা ব্যাপারে চলে এসেছি আমরা। মানে এটা আমাদের মধ্যে একটা যেন চলে এসে, কেউ কিছু বললে কিছু হলে হ্যাঁ হ্যাঁ ওটা করবো, আসলে সময় নেই হাতে। কিন্তু দেখতে গেলে কিন্তু কাজের পরও অনেকটাই সময় থেকে যাচ্ছে আমাদের হাতে কোথাও গিয়ে। আচ্ছা, আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আমাদের সাথে এই মুহূর্তে আরও একজন স্কাইপে আছেন, দেখে নেব কে আছে। আমাদের সাথে এই মুহূর্তে আছে গড়িয়া থেকে প্রাপ্তি চক্রবর্তী, সঙ্গীত শিল্পী। ও বাবা, গুড মর্নিং প্রাপ্তি। গুড মর্নিং। তোমার সাথে কে আছে, তার নাম কি? আমি চন্দু দাস। আচ্ছা, তোমাকেও গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো তোমরা? ভালো। ভালো আছো? আচ্ছা, তোমরা আমাদেরকে কি শোনাবে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, তোমরা আমাদেরকে কি শোনাবে? দুর্গা পূজার একটা গান। আচ্ছা, আচ্ছা, দুর্গা পুজো নিয়ে আজকে একটা আমাদের গান। আলোচনা, পুজোর গান। আচ্ছা, পুজো নিয়ে তো আমরা আজকে গল্প করছি, তো সেই গল্পের মধ্যে তোমাদের গান যেন আমাদের কাছে একটা উপরি পাওনা হবে, আমাদের দর্শক বন্ধুদের কাছে। তোমাদের কাছ থেকে আমরা গানটা শুনে নেব।
যোগাযোগ যোগাযোগ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। হয়েছে এই মুহূর্তে প্রাপ্তির সাথে। প্রাপ্তি খুব সুন্দর একটা গান শোনাচ্ছিল পুজোর গান আমাদেরকে। শোনাচ্ছিল আমাদের, পুজো নিয়ে আজকের আলোচনা চলছিল, নেটওয়ার্ক সমস্যা, সেই জন্যই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। একদম, যদিও একদম। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়েও চলে এসেছি নম্রতা, তো যেটা নিয়ে আমাদের কথা কিন্তু হচ্ছে আমাদের মনে কোথাও গিয়ে একটা আক্ষেপ রয়ে গেল, কিন্তু আমরা প্রাপ্তির পুরো গানটা শুনতে পেলাম না। যদিও আমাদের একদম। কাছে এখনো সময় কিছুটা হলেও ছিল কি গানটা শোনার পুরোটা। একটা বাচ্চা মেয়ে, তার সাথে একজন ভায়োলিনের সঙ্গত করছিল, একটা খুব সুন্দর দুজনের একটা পারফরমেন্স আমরা দেখছিলাম আমাদের অনুষ্ঠানে। সেই জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সেই সুযোগটা হয়ে উঠলো না পুরো গানটা শোনার। আর এখন অবশ্য সময় আর বেশি হাতে নেইও, তো সেই জায়গায় আমাদেরকে অনুষ্ঠানটা আস্তে আস্তে শেষের দিকে নিয়ে যেতে হবে, অনুষ্ঠানটিকে শেষ করতে হবে। অনুষ্ঠানটা শুরু ভালোভাবে হলো, তারপর অনেকটা ভালোভাবে কাটানোর পর শেষে গিয়ে একটা কোথাও একটা মনে খুঁত রয়ে গেল যে প্রাপ্তির পুরো গানটা আমাদের শোনা হলো না, এরকম একটা কিন্তু এবং খুঁত রয়ে গেল। বাচ্চা তো ওদের থেকে ওদের পুজোর যে প্ল্যান সেটা শোনাও আমরা মানে একদম শুনবো বলে তাদের ভেবেছিলাম। কাছে পুজোটা
সেটা তারা কিভাবে প্ল্যানিং করছে, তারা বাচ্চাদের কাছে পুজো মানে যেটা আমরাও পেরিয়ে এসেছি যে নতুন জামা পাওয়া, কটা জামা হলো তোর, কটা জামা হলো, এই যে একটা বিষয় থাকে, এই বিষয়গুলো খুব তার সাথে থাকে। প্রাপ্তির সাথে আমাদের গল্প করাও হলো না, তার পুজো নিয়ে কি ভাবনা চিন্তা, তার পুজো নিয়ে কি প্ল্যানিং, সে কিভাবে পুজো নিয়ে প্ল্যানিং করছে, সেই বিষয়গুলো জানা হলো না। ঠিক আছে, অন্য কোনো দিন আমরা আবারও চেষ্টা করব তার সাথে যোগাযোগ করার, তার সাথে গল্প করার আমাদের আড্ডায়। তো আমরা যেটা দিয়ে আলোচনায় ছিলাম কি যে আমাদের পুজো প্ল্যানিং কোথাও কি শুধু বাচ্চাদের বলো না তুহিন, আমিও কিন্তু পুজো নিয়ে খুব এক্সাইটেড। হ্যাঁ আমি সেটা বুঝতেই পেরেছি, বারবার শপিং এর কথা শুনে। একদম শপিং ছাড়া পুজো যেন মানে কোনো মানে হয় না, এরকম একটা ব্যাপারে আমার কাছে ঘুরে ফিরে এরকম একটা চলে আসে সেই জায়গায় দাঁড়িয়ে। অনেকের কাছে আবার পুজোর সাথে খাওয়া দাওয়া, ওই যে বাইরে পুরো ঠাকুর দেখতে বেরিয়ে খাওয়া দাওয়া থাকে, এক একজনের কাছে কিন্তু দেখবি পুজোটা এক এক রকম ভাবে আসে। কারোর কাছে আবার পুজো প্রেম, সেটারও কিন্তু একটা আলাদা গুরুত্ব, একটা আলাদা মানে অপেক্ষা করে থাকে কতক্ষণে নিজের প্রিয় মানুষটির সাথে পুজোয় ঠাকুর দেখতে বেরোবেন, এরকম একটা সেই পুজোর সময় থাকে যে পুজো মানে অনেক নতুন জামা কাপড় পাওয়া, পুজো মানে ঘুরতে যাওয়া, পুজো মানে খাওয়া দাওয়া, আবার কারো কারো কাছে থাকে পুজো মানে প্রেম। একদম প্রেম ছাড়া মানুষ তো মানে কি বলবো, প্রেম ছাড়া হয় না। তো সেই জায়গায় পুজো প্রেম সবার জীবনে কিন্তু এই রকম একটা গল্প নিশ্চয়ই আছে পুজো প্রেম। এবং যদিও আমরা পুজোর কটা দিন কাজের মাধ্যমেই কাটাবো, যেহেতু আমরা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, নম্রতার সমস্ত জামাগুলো এবং সমস্ত যেগুলো শপিং ও করবে মানে পুজো আসা পর্যন্ত, সেগুলো কি করে সেটা আমি দেখবো। কিন্তু না আমার কি হয় জানো তো, অনেকগুলো জামা টামা কিনলাম, হয়তো সবাই দিল, যেটা হয়ে থাকে আর কি ফ্যামিলিতে থাকলে সবাই পুজোতে জামা কাপড় দেয়, এরকম যখন হয় পুজোর সময় একটা যেটা হয়ে যায় ঘুরে ফিরে না মনে হয় কি চলে এই জামাটা পরলাম, এই জামাটা ঠিক আছে পরে নিলাম। পুজোর সময় এই দিনগুলোতে পরার একটা ক্রেজ কোথাও গিয়ে যেন কমে যায়, পরে সেই জামাগুলোকে জমিয়ে রেখে পরে নতুন মানে আমি এটা কিন্তু মানে দেখবে পুজো কাটে, এটা যে খুবই একটা আলাদা ব্যতিক্রমী তাও কিন্তু নয়, বেশিরভাগ মেয়েদের এরকম থাকে যে অনেকের এরকম একটা নেচার হয় যে তারা নতুন জামা পেলো, হাতে পেলো তো পরে নিল, আবার অনেকের এরকম একটা বিষয় থাকে এগুলো জমিয়ে রাখি পরে একটা করে বের করে করে আমার কাছে জিনিসটা কিন্তু অন্যরকম। আমার কাছে জিনিসটা হচ্ছে পরছি তো পুজোয়, একদিনে 4টে জামা পরার মানে কি, মানে 4 দিন 4টে পরবো। আসলে আমার হয়তো হতে পারে কি পুজোর জন্য কোনো জামা কিনলাম, আমার হয়তো আজকে হঠাৎ ইচ্ছে হলো আমি সেই জামাটা আজকেও পরে নিতে পারি, মানে এরকম একটা সবকিছু মানে আমি চলি। আচ্ছা সেই জায়গায় মানে দাঁড়িয়ে আমি নিজেও মানে ভাবি হয়তো কি ষষ্ঠীতে আমার এই প্ল্যান, সপ্তমীতে আমার এই প্ল্যান, ঘুরে ফিরে দেখা যায় কি ষষ্ঠীতে আমি ঘরে শুয়ে আছি আর সপ্তমীতে তারপর অন্য কিছু একটা করছি, যেটা প্ল্যানিং করে রেখেছিলাম আলটিমেটলি সেরকম কিছু করলাম না। মানে ওই জন্য নম্রতা একদম বিনা প্ল্যানিং এই সবকিছু করার চেষ্টা করে, যা হচ্ছে দেখে নেবো, অ্যাকসেপ্ট করে নেবো। এটা অনেকের ক্ষেত্রেই হয় যে কিছু একটা প্ল্যানিং করে রাখার পর সেটা আর হয়ে ওঠে না, কোথাও যেন সেটা খুব অন্যভাবে হয়। হ্যাঁ একদম এরকম প্ল্যানিং করেছিলাম, এটা হলো না। তো সেই জায়গায় প্ল্যানিং না করে চলো যা হবে হবে, সেটাই এরকম একটা বিষয় থাকে, সেটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করব, সেইটাকে নিয়ে হাসি মুখে চলবো, সেইটাকে পজিটিভলি নিয়ে সেইটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সেইভাবে চলবো। আমাদের অনুষ্ঠানের সময় আজকে একদম শেষ, আমাদেরকে অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আর দর্শকদের জন্য তো এটাই বলবো, পুজোর চুটিয়ে প্ল্যানিং করুন। পুজো কিন্তু হচ্ছে নতুন ভাবে নতুন রূপে আমরা মাকে পেতে চলেছি এবছর, নতুন বিধিনিষেধ যেরকম থাকছে তার সাথে সাথে নতুন নতুন চমকও থাকছে কিন্তু এবার পুজো ঘিরে। আমাদের সময় যেহেতু শেষ, আমাদেরকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের দিন খুব ভালো কাটুক। নমস্কার। নমস্কার।